প্রথমে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সামনে উপস্থিত পূজ্যপাদ মহারাজ, ব্রহ্মচারী মহারাজদের আমার প্রণাম এবং উপস্থিত সমস্ত সহকর্মীদের শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। এছাড়াও আজকের ৪৯তম সচিব সম্মেলনে আগত সমস্ত গুচ্ছ সমিতি ও ক্লাব সংগঠনের সচিব ও অন্যান্য সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা জানাই। আজকের এই ৪৯তম সচিব সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিপ্রহরে তৃতীয় অধিবেশনের আমাকে যে বিষয়ের উপর আলোচনা করতে বলা হয়েছে সেটি হলো হিসাব পরীক্ষা। আমার পূর্ববর্তী বক্তারা ডিটেলস বলেছেন, তবুও আমি কয়েকটা অল্প কিছু নির্দেশিকা আপনাদের দেব। সেটা হচ্ছে, এতক্ষণ আপনারা শুনলেন হিসাব রক্ষণ। সারা বছর ধরে আমরা হিসাব রক্ষণ করলাম। হিসাব রক্ষণের সাথে সাথে পিট্যাক্স, জিএসটি, ইনকাম ট্যাক্স সম্বন্ধেও আমরা পুরোটা শুনলাম। কিন্তু হিসাব রক্ষণের পরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে হিসাব পরীক্ষা। একটা প্রতিষ্ঠানের সঠিক হিসাব রাখার জন্য হিসাব সারা বছর করার পরে যে আমরা হিসাবটা সঠিক হলো কি না তার জন্য হিসাব পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই হিসাব পরীক্ষার কিছু নির্দেশিকা আমি আপনাদের সামনে বলবো। হিসাব ও অভিমুখীকরণের উদ্দেশ্য গুচ্ছ সমিতির হিসাব রক্ষণের দক্ষতা বৃদ্ধি এবং আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষণের একটি পরিপূরক ও সহযোগী দল গঠন করা, আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষণের গতি বাড়ানো এবং আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষণের গুণগত মান বাড়ানো, নির্দিষ্ট সময়সীমার মধ্যে হিসাব রক্ষণটা পরিসমাপ্তি করা, আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষণ ও পরীক্ষার প্রয়োজনীয়তা উদ্দেশ্য কী কী জন্য আমরা করব আভ্যন্তরীণ হিসাব নিরীক্ষণটা। ইন্টারনাল প্রতিষ্ঠানের স্বচ্ছতাকে বজায় রাখা, সংগঠনের উদ্দেশ্যগুলিকে সঠিক ও সাংবিধানিক নিয়মনীতিতে সফলভাবে সাধিত হচ্ছে কি না তা মূল্যায়ন করা ও পরামর্শ দান করা, প্রতিষ্ঠানের পরিকল্পিত কর্মসূচিগুলি সফল রূপায়ণ, মূল্যায়ন ও তত্ত্বাবধান ইত্যাদি, সংগঠনের রূপায়িত কর্মসূচিগুলির রূপায়ণ পদ্ধতি মনিটরিং করা, আমাদের যে সংগঠনের যে কর্মসূচিগুলো চলছে সেগুলো সঠিকভাবে হচ্ছে কি না সেগুলো দেখা, সংগঠনের সমস্যাগুলি চিহ্নিত করা, কোন কোন সমস্যাগুলি আমাদের সামনে সংগঠনের সমস্যাগুলি হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা এবং তার সমাধান কীভাবে হয় তার পরামর্শ দেওয়া, প্রতিষ্ঠানের কর্মসূচির প্রভাব মূল্যায়ন করা এবং সমস্যাগুলি চিহ্নিত করা এবং সমাধানের দিক নির্দেশ করা, সংগঠনের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা ও তার মূল্যায়ন করা, সমস্যাগুলি চিহ্নিত করা ও তার সমাধানের পরামর্শ দেওয়া, প্রতিষ্ঠানে একটি স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা পরামর্শ দেওয়া, মানে প্রতিষ্ঠানের যাতে স্বচ্ছভাবে সমস্ত কিছু পরিচালন হচ্ছে কিনা তার একটা পরামর্শ দান করা। আমরা হিসাব পরীক্ষা করতে গিয়ে যে সমস্ত তথ্যগুলো আমাদের বিষয়গুলো সমূহগুলো আমাদের পরীক্ষা করতে হয় সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে হিসাবের খাতাপত্র, 2 নম্বর হচ্ছে হিসাব সংশ্লিষ্ট অন্যান্য খাতাপত্র, হিসাব সংক্রান্ত অন্যান্য নথিপত্র, ভাউচার। হিসাবের খাতাপত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা জানেন, সবাই জানেন, বিশেষ করে গুচ্ছ সমিতিরা যারা আছেন ওনারা এগুলোকে ভালো মেনটেন করেন। তবুও ক্লাব সংগঠনে যারা আছেন তেনাদের হয়তো ওনারা মেনটেন করেন কিন্তু এইভাবে সঠিকভাবে ওনারা করেন না। তার জন্য আপনারা একটু এটাকে মন দিয়ে যাতে হয় তারা চেষ্টা করবেন। যেমন নগদ বই, ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, জার্নাল, লেজার, উপখতিয়ান বই, সাব লেজার, অ্যাডভান্স লেজার, পার্টি লেজার। পার্টি লেজারের মধ্যে বিভিন্ন পার্টি লেজার যেগুলো থাকে যে তার মধ্যে হচ্ছে সাব লেজারে, তারপর হচ্ছে সেল রেজিস্টার, ফিজ কালেকশন রেজিস্টার, সাবস্ক্রিপশন রেজিস্টার, পারচেজ রেজিস্টার, ক্রেডিটার্স, ডেপ্টার রেজিস্টার। হিসাব সংশ্লিষ্ট অন্যান্য খাতাপত্র সেগুলো হচ্ছে কি, মেম্বার রেজিস্টার, ব্যাঙ্ক চেক রেজিস্টার, স্টক বুক রেজিস্টার, মিটিং রেজুলেশন রেজিস্টার, অ্যাসেট রেজিস্টার, ডোনেশন রেজিস্টার। এবার আমাদের কিছু কিছু গুচ্ছ সমিতিতে কিছু প্রকল্প, সরকারি বেসরকারি প্রকল্প হয়ে থাকে। এগুলোর মধ্যে যেগুলো আমাদের লাগে তার মধ্যে হচ্ছে বাজেট, প্রজেক্ট প্রপোজাল, প্রজেক্ট রিপোর্ট, ইউটিলাইজেশন ফাইল, স্টাফ এনগেজমেন্ট প্রসেস ফাইল, ভাউচার। এই ভাউচার নিয়ে আমি একটু ডিটেলসে বলবো। ভাউচারের দুটো দিক হয়, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার, একটা ডেবিট ভাউচার। ক্রেডিট ভাউচারের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রসিদ, রিসিভ ইন কার্বন কপি, ইন ডুপ্লিকেট,
fees received in carbon copy in duplicate, bank check issue statement, bill, চালান, ক্যাশ মেমো, ক্রেডিট নোট। এটা এই ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচারের আমি কিছু ধারণা, যেগুলো কনসেপ্টগুলো আমরা একটু বলছি বিস্তারিতভাবে। সেগুলো হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অর্থ জমার ভাউচার দেখার সময় মনে রাখতে হবে যে আন্ডার সেকশন 2A 1020C কোনো ডোনেশান নগদের 2000 টাকার বেশি নিতে পারবেন না। যদি 2000 টাকার বেশি ডোনেশান নিতে হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেই চেকের মাধ্যমে, থ্রু এনইএফটি বা আরটিজিএসের মাধ্যমে নিতে হবে। সেক্ষেত্রে ডোনারের প্যান, আধার অথবা আই কার্ড অথবা পাসপোর্ট যে কোনো থাকা বাঞ্ছনীয়। 2 নম্বর, 12A ATG রেজিস্ট্রেশন রয়েছে, তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, অন্যথায় সেক্ষেত্রে তারা উভয়ই কোনোভাবে ট্যাক্স ছাড় পাবেন না। যাদের 12A ATG রেজিস্ট্রেশন রয়েছে তাদের ক্ষেত্রে ডোনেশান ছাড়া অন্যান্য ফান্ড নেওয়ার ক্ষেত্রে নগদে 2000 টাকার বেশি অর্থ গ্রহণ করা যাবে না। বেশি নিতে গেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেই চেকের মাধ্যমে অথবা এনইএফটি আরটিজিএসের মাধ্যমে নিতে হবে। ঝুঁকি এড়ানোর জন্য সবসময় আমাদের প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে উপরোক্ত নিয়ম মেনে চলা দরকার আছে। প্রতিষ্ঠানের প্রতিটি জমার ক্ষেত্রে রসিদ সংশ্লিষ্ট প্রমাণ থাকতে হবে, তাতে প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধানের স্বাক্ষর থাকতে হবে ও সংশ্লিষ্ট সাবলেজারে এন্ট্রি থাকতে হবে। আমরা অনেক সময় ডোনেশান রিসিভের টাকা নিই, কিন্তু সেগুলোকে আমরা সাথে সাথে সেগুলোকে লিপিবদ্ধ করি না রেজিস্টারে। সেটা কিন্তু সাথে সাথে আমাদের নিয়ে এসে ডোনেশান আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। কালেকশানের পরিমাণ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ডেলি কালেকশান রেজিস্টারটা ব্যবহার করা বাঞ্ছনীয়। সমস্ত রসিদ সংশ্লিষ্ট প্রামাণ্য ডেলি কালেকশান রেজিস্টার বা সাব লেজার ক্যাশবুক এর সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে। কোনো ডোনেশান কিন্তু অর্থের পরিমাণ 2000 টাকার বেশি হলে সেক্ষেত্রে পরিচালক কমিটির সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। কোনো ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে আমাদের গ্রামের স্বেচ্ছাসেবক গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশেষ করে কোনো প্রকার টাকা তোলার জন্য পরিচালন কমিটির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বা পরিচালন কমিটিতে অনুমোদন করা প্রয়োজন আছে। যদি বড় কোনো কর্মসূচি থাকে তবে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেমন 5000 টাকার বেশি যদি আমি তুলি, সেক্ষেত্রে তোলার ক্ষেত্রে পরিচালন কমিটির অনুমোদন করা প্রয়োজন। এমনকি এই বিষয়ের পরিচালন কমিটির অনুমোদন নেওয়া দরকার আছে। আমাদের স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের কোনো কমার্শিয়াল হেড অফ অ্যাকাউন্ট এ টাকা এন্ট্রি করা যাবে না। কোথাও সেল অ্যাকাউন্ট রয়েছে, কমার্শিয়াল হেড ছাড়াও চ্যারিটেবল প্রতিষ্ঠানের ক্ষেত্রে চ্যারিটেবল হেডে এন্ট্রি করা প্রয়োজন আছে। খরচের ভাউচার, এতক্ষণ আমরা জমার ভাউচার যেটা বললাম, এরপরে ডেবিট ভাউচার, খরচের ভাউচার কিলো হলো বিল, ক্যাশ মেমো, ট্যাক্স ইনভয়েস, 2 নম্বর হচ্ছে চালান, 3 নম্বর ডেবিট নোট, পেরোল, পেমেন্ট সিট, অ্যাকুইটেন্স রোজ, লেটার ডিসপাস বুক ফর পোস্টেজ স্ট্যাম্প, ট্রাভেল বিল ভাউচার, জার্নাল ভাউচার, পে অ্যাডভাইস। এর কনসেপ্টটা বলছি। ক্যাশ বইয়ের প্রতিটি জমা বা খরচের সাপেক্ষে প্রামাণ্য ভাউচার থাকা প্রয়োজন। আমরা যে ক্যাশবুকে যেগুলো জমার দিকে এবং খরচের দিকে লিখি সেগুলো কিন্তু তার প্রত্যেকটি কিন্তু প্রামাণ্য বা ভাউচার থাকা প্রয়োজন। প্রতিটি ভাউচারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া ও সম্পাদকদের পে অর্ডার, ক্যাশিয়ারের ক্যাশ পেমেন্টের সার্টিফিকেশন সহ স্বাক্ষর থাকা অবশ্যই। প্রত্যেকটা ভাউচারে যাতে সেক্রেটারির পে অর্ডার থাকেন এবং ক্যাশিয়ার যিনি থাকবেন ক্যাশের, ওনার যেন সার্টিফিকেশান অবশ্যই থাকে। সরাসরি প্রতিষ্ঠানের কোনো সদস্য ব্যতীত অন্যদের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে ছাপানো ডেবিট ভাউচার ব্যবহার না করলে ভালো। এটা আমরা ইন্টারনাল ভাউচার হিসেবে ব্যবহার করি। আমাদের যারা প্রতিষ্ঠানের যারা স্টাফ থাকেন বা মেম্বার, ওনাদের ক্ষেত্রে ইন্টারনাল ভাউচারটা ব্যবহার করা যায়, কিন্তু বাইরের কোনো স্টাফ ক্ষেত্রে ইন্টারনাল ভাউচারটা না ব্যবহার করাই বাঞ্ছনীয়। কোনো খরচ প্রতিষ্ঠানে সরাসরি ডাইরেক্ট পেমেন্ট হলে ক্যাশ মেমো, বিল, চালান ইত্যাদিকে সরাসরি ভাউচার করা যেতে পারে। অন্যথায় ইনডাইরেক্ট পেমেন্ট এর ক্ষেত্রে অরিজিনাল ভাউচারকে সাপোর্টিং করে প্রতিষ্ঠানের ছাপানো ইন্টারনাল ভাউচার বা ডেবিট ভাউচার করে ভাউচারটি হিসাবে সংযুক্ত করা যায়। যেমন হচ্ছে আমরা কোনো বাজারে গিয়ে মাল কিনলাম, সেক্ষেত্রে অনেকে সাদা কাগজে ভাউচার করে দেয়। ওই সাদা কাগজের ভাউচারের তো ওটা তো অথেন্টিক নয়, সেক্ষেত্রে ওই ভাউচারের উপরে আমরা একটা ইন্টারনাল ভাউচার লাগিয়ে ওটাকে সাপোর্টিং করে আমরা পেমেন্ট করাটাই বাঞ্ছনীয়। যাতায়াত খরচ ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্রে অরিজিনাল সাপোর্টিং ভাউচার থাকা বাঞ্ছনীয়। যাতায়াত খরচ সরাসরি প্রতিষ্ঠানে ছাপানো ভাউচার বা নির্দিষ্ট ফরম্যাটে খরচের ক্লেম সাবমিট করতে হবে। আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে এককালীন 10,000 টাকার কোনো কেনাকাটার জন্য দরপত্র যাচাই করে ক্রয় কমিটির অনুমোদন সাপেক্ষ ক্রয় করা আবশ্যিক।
এক্ষেত্রে জিএসটি ট্যাক্স ইনভয়েস থাকা বাঞ্ছনীয়, সঙ্গে চালান এবং স্টক এন্ট্রি করা চালান থাকা প্রয়োজন, এবং তাতে যেন স্টক এন্ট্রি হয় এবং স্টকটাকে সার্টিফাই যেন হয়। ইনকাম ট্যাক্স আইটি রুল অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু কেনাকাটা ও কোনো প্রকার কাজের জন্য সর্বোচ্চ 10,000 টাকা নগদে আদান প্রদান করতে পারে, কিন্তু রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের নির্দেশিকা অনুযায়ী কোনো কিছু কেনাকাটা বা কোনো প্রকার কাজের জন্য 5,000 টাকা নগদে প্রদান করতে পারবে। 5,000 টাকার বেশি কোনো অর্থ নগদে প্রদানের ক্ষেত্রে অ্যাকাউন্ট পেই চেক বা থ্রু এনইএফটি আরটিজিএসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। 5,000 টাকার বেশি হলে সেক্ষেত্রে ক্যাশ পেমেন্ট না করাটাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলেই আমরা ইনকাম ট্যাক্স থেকে আমরা কিছুটা সুবিধা পেতে পারি। নাহলে ইনকাম ট্যাক্সের আইটি রুল অনুযায়ী 10,000 টাকা, আমাদের এখানে 5,000 টাকা করাই বাঞ্ছনীয়। সম্পদ বা ক্যাপিটাল নেচার এরকম কোনো প্রকার কেনাকাটার ক্ষেত্রে স্টক এন্ট্রি সহ অ্যাসেট এন্ট্রি থাকা আবশ্যক। কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য কোনো ব্যক্তি বা ঠিকাদারকে এককালীন 30,000 টাকা এবং বছরে 1 লাখ টাকার বেশি অর্থ প্রদান করতে পারবেন না। যদি এর বেশি অর্থ প্রদান করতে হয় তাহলে তাদের নিকট থেকে টিডিএস ডিডাকশান করতে হবে এবং এর জন্য প্রতিষ্ঠানের ট্যান রেজিস্ট্রেশন নিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের ফান্ডিং এজেন্সি প্রজেক্ট থাকে তাহলে প্রকল্পের যাবতীয় রেকর্ড, বাজেট, প্রপোজাল, ইউসি এবং স্টাফ সিলেকশন প্রসেস ইত্যাদি মিলিয়ে দেখা প্রয়োজন আছে। এটা হচ্ছে অডিটের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের হিসাব নিম্নলিখিত রিপোর্ট থাকা প্রয়োজন। সেগুলো হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, রিসিভ অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আদার্স এবং ব্যালেন্স শিট। নমস্কার।